নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা যে ক্লাসটা শুরু করেছিলাম সেই ধারাই বজায় রাখবো। সেদিক থেকে আজ অবন্য নির্মিত আমার তৃতীয় ক্লাস বা শেষ ক্লাস, এবং টোটাল 25 নম্বর কিন্তু ক্লাস। এবং তোমরা জানো বন্ধু যে আমি এই বাংলা ইংরেজি সংক্ষিপ্ত গ্রন্থের আলোচনায় কিন্তু সরাসরি ক্যামেরায় না থাকে, ক্যামেরা নেপথ্যে থেকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। আজও কিন্তু সেই সারা ধারাটাকে কিন্তু বজায় রাখবো। সেদিক থেকে আজ প্রথমে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে চিনিবাস চরিতামৃত। তোমরা জানো এটা একটা বাংলা উপন্যাস, এবং এই উপন্যাসটা লিখেছিলেন কিন্তু যোগেন্দ্রনাথ বসু। এবং এই চিনিবাস কিন্তু যে চরিতামৃত সেটা হচ্ছে চিনিবাস বন্দ্যোপাধ্যায় নামক জনৈক যে নব্য যুবক, যে নব্য শিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু সমাজ সংস্কার, বিধবা বিবাহ, ভাতৃপ্রেম প্রভৃতি আন্দোলন কিন্তু উপস্থিত করেছিলেন। এবং কয়েকজন যুবক ও কয়েকজন রমণীকে নিয়ে একটি দল বেঁধে ভারত উদ্ধারের জন্য বক্তৃতাও কিন্তু করতে তারা শুরু করেছিল। এবং শেষে গভর্নমেন্টের নিকট তিনি রাজা উপাধি পেয়েছিলেন। এদিকে তার বৃদ্ধা মাতা সুতা কেটে কিন্তু দিন যাপন করত। ফলে চিনিবাস তাকে কিন্তু মা বলে পরিচয় দিতে অনিচ্ছুক, এবং শেষে তার মার কাছে উপস্থিত হয়ে তিনি তাকে কিন্তু তাড়িয়েও কিন্তু দিয়েছিলেন। এটাই ছিল কিন্তু এই গ্রন্থের কিন্তু বিষয়। তারপরে হচ্ছে চিন্তা তরঙ্গিনী। তোমরা জানো চিন্তা তরঙ্গিনী কিন্তু একটা বাংলা খণ্ডকাব্য, এবং এটা লিখেছিলেন কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিষয়টা হচ্ছে জনৈক জমিদার পুত্র গুরুজন কর্তৃক বিষয় রক্ষার্থে জালকরণ এবং মিথ্যা কথনের জন্য কিন্তু প্রণোদিত হয়েছিল, কিন্তু তিনি এতে অসমর্থ হয়ে উদ্ধোধন মানে বলতে পারো গলায় দড়ি দিয়ে জীবন ত্যাগ করতে চেয়েছিলেন। এই মূল ঘটনা অবলম্বনে প্রাচীনরা নব্য সম্প্রদায়ের মনোভাব না বুঝে কাজ করলে কীরূপ বিস্ময় ফলের উৎপত্তি হয়, এটাই কিন্তু তিনি এখানটায় তুলে ধরার চেষ্টা করেছেন। তারপরে হচ্ছে চৈতন্য চন্দ্রামৃত। এবং তোমরা জানো চৈতন্য চন্দ্রামৃত একটা সংস্কৃত কোষকাব্য। বিশেষ করে প্রবোধানন্দ সরস্বতী কিন্তু এটা লিখেছিলেন। বিষয়টা ছিল এরকম যে প্রবোধানন্দ দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীর একজন ব্রাহ্মণ ছিলেন। ইনি যে সময় কাশীবাস করছিলেন সেই সময় চৈতন্যদেব কাশীধামে কিন্তু উপস্থিত ছিলেন, এবং প্রবোধানন্দ প্রথমে তার সঙ্গে অনেক বাদানুবাদ করেন, এবং পরিশেষে তার অলৌকিক মাহাত্ম্যে মুগ্ধ হয়ে তার স্তুতি শুরু করেন। এই স্তুতি কিন্তু এই গ্রন্থের বিষয়। এখানে স্তুতি, প্রণাম, আশীর্বাদ, গৌরভক্ত মহিমা, অভক্তের নিন্দা, অবতার মহিমা প্রভৃতি 12টি বিভাগে ভাগ করে কিন্তু লেখক তার সুন্দর বর্ণনা কিন্তু হাজির করেছেন। তারপরে হচ্ছে চৈতন্য চন্দ্রোদয়। তোমরা জানো চৈতন্য চন্দ্রোদয় হচ্ছে একটা সংস্কৃত নাটক, এবং কবি ছিলেন কিন্তু কর্ণপুর। এই গ্রন্থের মধ্যে, এই নাটকের মধ্যে কিন্তু কলি এবং অধর্মের অভিনয়, বা বলতে পারো সানন্দাবেশ, দান বিনোদ, বা তীর্থাটন, বা মহামনোৎসব, ভক্তি বৈরাগ্যের অভিনয়, প্রেম এবং মৈত্রীর অভিনয়, বা চৈতন্যদেব এবং তৎ সহচরবর্গের যে লীলামাহাত্ম্য লেখক এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবং এটা একটা ভক্তিরস প্রধান নাটক। বিশেষ করে 6 অঙ্কে সার্বভৌমানুগ্রহ মানে নামক প্রসঙ্গে কিন্তু এখানে মাধব দর্শনের মত কিন্তু তুলে ধরা হয়েছে। 1494 শকে এই নাটক কিন্তু লিখিত হয়েছিল। এবং তোমরা জানো যে কুলনগর নিবাসী পুরুষোত্তম মানে প্রেমদাস সিদ্ধান্ত বাগীশ, যেটাকে কিন্তু 1634 শকে এই গ্রন্থের কিন্তু বাংলা একটা পদ্যানুবাদও কিন্তু করেছিলেন। দেখো বন্ধু, এরপরে চলে যাব বাংলার একটা বিখ্যাত জানো কাব্য, তোমরা জানো শ্রী চৈতন্য চরিতামৃত, মানে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেই ভালো হয়। এটা তোমরা জানো একটা বাংলা বৈষ্ণব গ্রন্থ, এবং লিখেছিলেন কিন্তু কৃষ্ণদাস কবিরাজ, স্বয়ং চৈতন্যদেবের জীবনের উপর ভিত্তি করে লেখা। এখানে চৈতন্যদেবের জন্ম থেকে অন্তুল্লা পর্যন্ত কাহিনী বর্ণিত হয়েছে, এবং এটা পয়াট ছন্দে রচিত, এবং রচনাকাল আনুমানিক 1572 থেকে 82 মধ্যে। এবং মুরারিগুপ্ত এবং স্বরূপ দামোদরের যে কর্চা, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত ও কবি কর্ণপুরের যে চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থ থেকে চৈতন্য চরিতামৃতের উপাদান সংগৃহীত। কিন্তু দার্শনিক তত্ত্বে এই গ্রন্থ কিন্তু চৈতন্য জীবনী গ্রন্থের থেকে সবথেকে শ্রেষ্ঠ এবং মহামূল্যবান কিন্তু গ্রন্থ।
তবে পরমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে হচ্ছে চৈতন্য ভাগবত, মানে শ্রী চৈতন্য ভাগবত। তোমরা জানো এটাও কিন্তু একটা বাংলা বৈষ্ণব গ্রন্থ, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা, এবং এটা কিন্তু বাংলায় লেখা প্রথম চৈতন্য জীবনী কাব্য। এখানে কিন্তু বলতে পারো শ্রী চৈতন্যদেবের লীলা কাহিনী বর্ণিত হয়েছে, এবং এই গ্রন্থ 3টি খণ্ডে কিন্তু বিভক্ত। বিশেষ করে আদিখণ্ডে চৈতন্যদেবের জন্ম থেকে গয়াধামে গমন পর্যন্ত বিবরণ এখানে দেওয়া হয়েছে, এবং মধ্যখণ্ডে কিন্তু চিত্তের যে ভাবান্তর বা কৃষ্ণ প্রেমাবেশ, নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, শ্রীনিবাস প্রভৃতি ভক্তদের সঙ্গে সম্মিলন, সংকীর্তন এবং ভক্তদের নিকট ঐশ্বর্য প্রকাশ বা পাতকী উদ্ধার প্রভৃতি বিষয় কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে অন্ধ খণ্ডে কিন্তু সংসারে যে বিতরাগ হয়ে কেশব ভারতীর নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারণ, লীলাচলে গমন, গৌড়দেশে পুনরাগমন, সর্বত্র নাম প্রচার, পরে লীলাচলে পুনর্গমন এবং অবস্থিতি প্রভৃতি কিন্তু এখানে বর্ণিত হয়েছে। এবং ভক্তগণ চৈতন্যের মৃত্যুর উল্লেখে অনুচ্ছুক বলে চৈতন্যের মৃত্যু এখানে কিন্তু বর্ণনা করা হয়নি, এবং এই গ্রন্থটার রচনাকাল মোটামুটি আনুমানিক 1535 খ্রিস্টাব্দ। এরপরে হচ্ছে চৈতন্য মঙ্গল। তোমরা জানো চৈতন্য মঙ্গল হচ্ছে শ্রী চৈতন্য মঙ্গল, এটাও কিন্তু একটা বাংলা বৈষ্ণব গ্রন্থ, এবং এটা লিখেছিলেন কিন্তু লোচন দাস ঠাকুর। এই গ্রন্থে কিন্তু সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং শেষখণ্ড, এই 4টি খণ্ড কিন্তু রয়েছে। সূত্রখণ্ডে ভগবান গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হওয়ার পূর্বাভাস, আদিখণ্ডে গৌরাঙ্গদেবের জন্ম, বাল্যলীলা, কৈশোরলীলা, বিবাহ, পিতৃকৃত যে সমানার্থ, গয়াধামে গমন, মধ্যখণ্ডে নাম প্রচার, সন্ন্যাস গ্রহণ ও লীলাচলে গমন, এবং শেষখণ্ডে চৈতন্যদেবের অন্তলীলা বর্ণিত হয়েছে। এবং গ্রন্থটা সাধারণত পয়ের ছন্দে লেখা, রচনাকাল আনুমানিক 1537 খ্রিস্টাব্দের কাছাকাছি লেখা, এবং গুরু নরহরি সরকারের আজ্ঞায় লোচন দাস এই গ্রন্থ লিখেছিলেন বলেই কিন্তু মনে করা হয়। তারপরে যে চৈতন্য লীলা, তোমরা জানো চৈতন্য লীলার একটা বাংলা নাটক, এবং এটা একটা প্রথম ভাগ চৈতন্য লীলার, এবং বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ কিন্তু এই নাটকের নাট্যকার ছিলেন। এবং এই গ্রন্থের মধ্যে চৈতন্যদেবের জন্ম থেকে হরিনাম প্রচার পর্যন্ত লীলাসমূহ বর্ণিত হয়েছে, এবং এর দ্বিতীয় ভাগে কিন্তু নিমাই সন্ন্যাস বা উত্তরকালে রচিত হয়ে থিয়েটারে কিন্তু এটা অভিনীত কিন্তু হয়েছিল চৈতন্য লীলা, অর্থাৎ আমাদের গিরিশচন্দ্র ঘোষের ভক্তিমূলক নাটকের একটা শ্রেষ্ঠ নাটক কিন্তু চৈতন্য লীলা। দেখো বন্ধু, এই যে সাহিত্যের ইতিহাসে যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস একটা গুরুত্বপূর্ণ ক্লাস। কেন গুরুত্বপূর্ণ তোমাদের বলি, কেননা এটা কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে পাঠ্য, যে কোনো কলেজের ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, সেখান থেকে কিন্তু 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে দেখা যায়। ফলে সেদিক থেকে কিন্তু এই ক্লাসটা গুরুত্ব যথেষ্ট রয়েছে, এবং তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো তাহলে পরবর্তীকালে তোমাদেরই সুবিধা, কারণ বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা আসতে পারে অমুক গ্রন্থটা কার লেখা, এই বিষয়টা কি, ফলে এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি বলবো সেই ভাবনা চিন্তা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে, কেননা উপকারটা তাহলে তোমাদেরই হবে। এবার চলে যাব বাংলা সাহিত্যের আরেকটা মাইলস্টোন বিখ্যাত গ্রন্থ, যেটা ধীরে সুস্থে খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, কারণ এটা একটা বাংলা সাহিত্যের মোড় ঘোরানো একটা গ্রন্থ। তোমরা নামটা অবশ্যই জানো, চোখের বালি, এবং অবশ্যই এটা বাংলা উপন্যাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে এই উপন্যাসে মানব মনের আতের কথাকে বের করে এনে কিন্তু দেখানোর চেষ্টাটা কিন্তু করেছিলেন। বিষয়টা ছিল এরকম যে মহেন্দ্র কলকাতার কোনো মানে একটা সঙ্গতিপূর্ণ সম্ভ্রান্ত বংশের সুবোধ এবং সচ্চরিত্র একটা সন্তান, এবং তার বিধবা জননী রাজলক্ষ্মী এবং তার বন্ধু বিহারীর প্রশ্রয় পেয়ে মহেন্দ্র সব বিষয়ে কিন্তু নিজের ইচ্ছানুসারে চলত। তারপর দেখা গেল তিনি নিজের বিধবা খুড়ি অন্নপূর্ণার আত্মীয়া আশালতা নাম্নী একটি সুন্দরী কুমারীকে বিয়েও কিন্তু করেন, এবং অধিকাংশ সময় দেখা যেত যে নববধূ সহবাস যাপন করতে লাগলো, এবং এতে বৃদ্ধা জননী অত্যন্ত বিরক্ত হয়ে কিছুদিনের জন্য বারাসাতে নিজের বাবার বাড়িতে চলে গেলেন। সেখানে বিনোদিনী নামে তার এক বিধবা আত্মীয় কন্যা অতিশয় ভক্তি ও যত্নের সঙ্গে তার সেবা করতে লাগলো,
এবং রাজলক্ষ্মী কলকাতায় ফিরে আসার সময় বিনোদিনীকে সঙ্গে নিয়ে আসে এবং কলকাতায় বিনোদিনী তার সংসার পরিচালনার মানে পুরো দক্ষিণ হস্ত হয়ে ওঠে, মানে ডান হাত হয়ে ওঠে বলতে পারে, প্রধান অবলম্বন হয়ে ওঠে। হ্যাঁ, এদিকে আশালতা নবাগতা বিনোদিনীকে বন্ধুভাবে গ্রহণ করলেও মানে করে এবং বিনোদিনী তার সঙ্গে একটা চোখের বালি সই কিন্তু পাতিয়ে না, একটা সম্পর্ক পাতিয়ে না, কারণ প্রাচীনকালে বন্ধুত্ব হলে সেই বন্ধুতে একটা নাম দেওয়া হতো, কেউ চোখের বালি, কেউ মৌরি ফুল, এরকমভাবে নাম দেওয়া হতো। ফলে সখিত্বের নিদর্শনে এই চোখের বালি নামটি স্বয়ং বিনোদিনী নির্বাচিত ছিল। তার একটি বিশিষ্ট কারণেই যে বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রের প্রথমে বিয়ের কথাবার্তা হয়, কিন্তু নানা কারণে সেই বিয়ে কিন্তু হয়নি। ফলে যে আসন বিনোদিনীর প্রাপ্য ছিল আশালতা সেটা কিন্তু অধিকার করায় বিনোদিনী আশাকে একটা হিংসার চোখেই কিন্তু দেখে এবং সেই জন্যই তিনি ইচ্ছাপূর্বক অনেক ভেবেচিন্তে চোখের বালি নামটি কিন্তু তিনি পছন্দ করে কিন্তু নেন। কিন্তু সরলা আশা এই নামের অন্তর্নিহিত গুরুশ্লেষের মর্ম গ্রহণ করতে কিন্তু পারেনি এবং বিনোদিনীকে প্রকৃত মানে বন্ধু মনে করে বা হিতকারী মনে করে সেই বিশ্বাসে তার স্বামীর সঙ্গে বিনোদিনীর আলাপ পরিচয় করিয়ে দিলেন এবং তাকে নিজের সখীর মতোই বা সইয়ের মতোই কিন্তু ভালোবাসতে শুরু করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় মহেন্দ্র এবং বিনোদিনীতে বেশ একটু মাখামাখি ঘনিষ্ঠতা আরম্ভ হয় এবং মহেন্দ্রের বন্ধু বিহারী এতে অনিষ্ট সংগঠনের সম্ভাবনা দেখে আশঙ্কা প্রকাশে মহেন্দ্র এবং আশা উভয়কেই কিন্তু সতর্ক করে দেয়, কিন্তু তারা সে কথা কানেই তোলে না। এদিকে বিনোদিনী মহেন্দ্রের উপর মায়াজাল বিস্তার করতে লাগে এবং মহেন্দ্র কিছুদিন ইতস্তত করে অবশেষে বিনোদিনীর মোহিনীময় মুগ্ধ হয়ে পড়ে। এই সময় আশা কিছুদিনের জন্য কাশীতে তার বাবার কাছে গিয়েছিল। এই সুযোগে মহেন্দ্র বিনোদিনীর প্রণয়াকর্ষণের অধিকতর চেষ্টা কিন্তু করে, অর্থাৎ তার বউ অনুপস্থিতিতে কীভাবে তার ভালোবাসাটা পাওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু করেছিল। ফলে বিনোদিনী ও মহেন্দ্রকে প্রণয়ের মানে ভালোবাসার বর্ষিতে বিদ্ধ করতে চেয়েছিল এবং খেলাতেও চেয়েছিল এবং সেটা শুরুও করেছিল। এরপর দেখা গেল বিনোদিনী বিহারীর নৈতিক প্রভাবের বশীভূত হয়ে পড়ে এবং মহেন্দ্রকে ছেড়ে বিহারীকে ভালোবাসতে কিন্তু শুরু করে দেয়। তারপর মহেন্দ্রের অহংচূর্ণ করাই কিন্তু বিনোদিনীর উদ্দেশ্য ছিল, কারণ মহেন্দ্র বড়াই করত যে তার চরিত্র দূষিত হবার নয়। ফলে এক্ষণে সে উদ্দেশ্য সিদ্ধ হয়, বিনোদিনী তার প্রতি ঔদাসীন্য প্রকাশ করতে লাগে এবং প্রণয়পাত্রীর ঔদাসীন্যতে বিরক্ত হয়ে মহেন্দ্র বিনোদিনী লাভের আশায় জলাঞ্জলি দিলেন এবং তার মোহ কিন্তু কেটে যায়। তিনি অনুতপ্ত হৃদয়ে কলকাতায় ফিরে আসেন এবং এসে দেখেন যে তার মাতা মৃত্যুশয্যায় শয়ানা, অর্থাৎ মৃত্যু পথযাত্রী। এটা দেখে রীতিমতো মহেন্দ্রের অত্যন্ত কষ্ট কিন্তু হয় এবং তিনি মায়ের কাছে গিয়ে এবং পূর্ব আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে ক্ষমাও প্রার্থনা করেন এবং মাতা পুত্রকে রীতিমতন ক্ষমাও করে দেন। এরপর মহেন্দ্র পত্নী আশা এবং বন্ধু বিহারীর সঙ্গে পুনর্মিলন হয়। ফলে রাজলক্ষ্মী বিনোদিনীকেও ক্ষমা করে। এবার বিহারী বিনোদিনীর ভার গ্রহণ করে এবং তাকে পত্নীত্ব কিন্তু গ্রহণ করতে চায়, কিন্তু বিনোদিনী এদিকে তাতে অস্বীকৃত হয়। ফলে রীতিমতো রাজলক্ষ্মীর মৃত্যুর পর বিনোদিনী কাশীতে চলে যায় এবং মহেন্দ্র আশা এবং বিহারী একত্র থেকে আত্মত্রাণে এবং লোকহিতকর কার্যে কিন্তু জীবন উৎসর্গ করার কিন্তু চেষ্টা করতে থাকে। এটাই ছিল বন্ধু যে রবীন্দ্রনাথের লেখা বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন চোখের বালি উপন্যাসের বিষয়। তবে এই প্রসঙ্গে কিছু কথা বলে রাখি, এই যে চোখের বালি 1901 তোমরা জানো প্রথম রবীন্দ্রনাথের সম্পাদিত যে পত্রিকা নবপর্যায় বঙ্গদর্শন, সেখানে কিন্তু প্রকাশিত হয়। এই যে মানুষের মানব মনের আতের কথা প্রথম এখানটা, অর্থাৎ মানুষের মনে যে জটিল রহস্য প্রথম রবীন্দ্রনাথ এই উপন্যাসে তুলে ধরেন, যেখানে হাতুড়ির পিটনি এবং আগুনের জ্বলনীয় কন্টিনিউ চলছে, যেখানে লগিমেরও যে মানব মনের থই খুঁজে পাওয়া যায় না। রবীন্দ্রনাথ প্রথম কিন্তু চোখের বালি উপন্যাসে সেই জিনিসটাকে কিন্তু ধরার চেষ্টা করেন। এই কারণেই বলা হয় চোখের বালি বাংলা সাহিত্যের মাইলস্টোন, একটা বাক ফেরানো উপন্যাস। এই মানব মনের মধ্যে যে জটিল রহস্য আছে সেটাও। আবার দেখো রবীন্দ্রনাথ এখানে কিন্তু বিধবা বিনোদিনীর প্রেমকে স্বীকৃতি দিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিবাহে পরিণতি করলেন না, কারণ রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত হয়তো চাননি যে তার বিধবার বিবাহ হোক। তাই সেই অশান্তি থেকে দূর করার জন্য তিনি বঙ্কিমচন্দ্রের মতন গুলি করেও মারলেনও না, বিষ খাইও মারলেন না, বরং তাকে কিন্তু
তীর্থে কিন্তু পাঠিয়ে দিলেন। ফলে এই যে একটা বিষয়টা, এক একটা লেখকের লেখার স্টাইল, ভাবনা চিন্তা এক এক অন্যরকম। অর্থাৎ বঙ্কিমচন্দ্র থেকে তৎকালীন সমাজ শাসনকে অনেকটা কিন্তু পদানত করতে পেরেছিলেন কিন্তু আমাদের রবীন্দ্রনাথ। হয়তো বিয়ে দিলেন না বিধবার, তবুও কিন্তু সেই প্রেমটা যেভাবে ঘটালেন, যেটা বঙ্কিমচন্দ্র কোনোভাবেই মেনে নিতে পারেনি, কিন্তু রবীন্দ্রনাথ সেই জায়গাটা মেনে নেওয়ার জায়গাটা চেষ্টা করলেন, কারণ মানব মনকে তিনি তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছিলেন চোখের বালি উপন্যাসে। এইভাবে কিন্তু রবীন্দ্রনাথ বাংলা পাঠক পাঠিকাকে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম একটা মাইলস্টোন বা মোড় ঘোরানো বিভিন্ন কাব্য, উপন্যাস, নাটক কিন্তু উপহার দিয়েছেন। দেখো বন্ধু, এটাই ছিল চবর্ণ নির্মিত গ্রন্থের তৃতীয় ক্লাস এবং সর্বশেষ ক্লাস এবং জনপ্রিয় গ্রন্থের আলোচনা। আশা করছি বন্ধু আজও কিন্তু তার 25 নম্বর ক্লাসে তোমাদের একটা সুন্দর তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দিয়েও কিন্তু চেষ্টা করব।